সুধী দর্শকবৃন্দ, এনএন টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ফ্রেমে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানটি দেখার জন্য। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, বিষয়টি হচ্ছে যে আমরা কেমন নারায়ণগঞ্জ দেখতে চাই। তাই এই বিশ্লেষণ আমাদের মাঝে আজকে অতিথি উপস্থিত আছেন মাহবুবুর রহমান মাসুম সাহেব, দৈনিক খবরের পাতা প্রকাশক ও সম্পাদক, একজন সুশীল সমাজ ব্যক্তিত্ব ও ভালো মনের সাদা মনের একজন মানুষ, সত্যবাদী, যার কথার জাদুতে মানুষ মুগ্ধ হয়। আজকে এমন একজন অতিথি আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হয়েছি। আসুন আমরা অতিথির সাথে পরিচয় হই। আসসালামু আলাইকুম। জি, কেমন আছেন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। জি, সুধীবৃন্দ, নারায়ণগঞ্জ প্রাচ্যের ডান্ডি হিসাবে সবাই জানেন। আমি আমার উপস্থাপনায় নাই বললাম, আমরা অতিথির কাছ থেকে আজকে শুনবো বর্ণিল শব্দে। আসুন আজকে প্রশ্নপত্রে চলে যাই। জি, আজকে যে জিনিসটা নিয়ে আপনার সাথে কথা বলবো, আমাদের ট্রপিকটা হচ্ছে যে আমরা কেমন নারায়ণগঞ্জ দেখতে চাই। আমরা নতুন একটা সদ্য সরকার আসছে আমাদের এখানে, তত্ত্বাবধায়ক উপদেষ্টার নিয়ন্ত্রিত, এবং আজকের একটা পর্যায়ে শেষ করে নতুন একটা পদে মানুষ স্বপ্ন দেখছে। সে স্বপ্নগুলো কেমন হতে পারে এবং এই সোনালী স্বপ্ন নারায়ণগঞ্জ শহরকে আপনি কেমনভাবে বর্ণনা করবেন এবং আমরা কেমন নারায়ণগঞ্জ দেখতে চাই। আজকে যেমন আমরা যা দেখছি, ঘর থেকে 10 মিনিটের রাস্তা পার হতে গেলে আমাদের 1 ঘন্টা 40 মিনিট লেগে যায়। তাই আমরা হাঁটার জন্য হোক, বাস্তব জীবনে কর্মজীবনে ফিরে যাওয়ার জন্য হোক, বা যে কোনো পরিবেশ হোক, খোলামেলা একটা ভালো একটা পরিবেশ চাই। এবং সবচেয়ে বিশেষ করে শিশুদের জন্য একটা বিনোদনমূলক ঘোরাফেরার একটা জায়গা চাই। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আপনার সাথে জানবো। যেহেতু প্রাচ্যের ড্যান্ডি হিসাবে সারা বাংলাদেশে পরিচিত এই এলাকাটি, আপনারা এই শহর সম্পর্কে অনেক লিখেছেন, অনেক অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতার আলোক যদি আজকে আমাদের দর্শকের মাঝে আপনি একটু আলোচনা করতেন। জি, দেখুন, আপনার প্রশ্ন হচ্ছে কেমন নারায়ণগঞ্জ চাই আমরা দেখতে চাই। জি, আমরা নারায়ণগঞ্জকে কিভাবে দেখতে চাই। জি জি, কেমন নারায়ণগঞ্জ ছিল, জি, আর আজকে কেমন আছে, আগামীতে আমরা কেমন দেখতে চাই, হচ্ছে পূর্ণাঙ্গ একটা আলোচনার প্রতিপাদ্য বিষয়। কেমন নারায়ণগঞ্জ ছিল, এটা নারায়ণগঞ্জবাসীর কাছে নতুন করে ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না। এই নারায়ণগঞ্জে শিশু হত্যা হয়েছে, তানভীর মোহাম্মদ তকি, এখানে মিঠু হত্যা হয়েছে, এখানে আশিক হত্যা হয়েছে, বুলু হয়েছে, অসংখ্য শিশু সারা নারায়ণগঞ্জ জেলার ভিতরে হয়েছে। এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে, এখানে শহরটাকে জিম্মি করে রাখা, জেলাটাকে জিম্মি করে রাখা, এর থেকে বেরিয়ে আসতে চাচ্ছি, প্রশাসনকে জিম্মি করে রাখা, এটা ছিল অতীত নারায়ণগঞ্জ। এখন আমরা আগামীতে কেমন নারায়ণগঞ্জ দেখতে চাই, আর বর্তমানে কেমন নারায়ণগঞ্জ আছে, এই প্রসঙ্গে আমি আপনার কাছে একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে, আমরা সব সময় একটা শান্তিময়, সুন্দর, নাগরিক সুবিধা সম্পন্ন, নাগরিকদের জন্য স্বস্তিদায়ক একটা নারায়ণগঞ্জ দেখতে চাই। এক শান্তিময় শহর দেখতে এই জন্য যে এখানে কোনো সন্ত্রাস থাকবে না, আর সুন্দর একটা নারায়ণগঞ্জ দেখতে চাই নাগরিকদের স্বস্তির জন্য। আপনি দেখবেন আজকে নারায়ণগঞ্জে যেভাবে যানজট বেড়েছে, বিশেষ করে 5ই আগস্টের বিপ্লবের পরে, ছাত্র বৈষম্য বিরোধী মানে ছাত্র জনতার বিপ্লবের পরে ছাত্ররা তড়িৎ গতিতে ব্যবস্থা নিয়ে ট্রাফিক সিস্টেমটাকে যেভাবে গতিশীল করেছে, আমি কিন্তু মাঝে মধ্যে তাদের অবাক হয়ে তাকিয়েছিলাম যে ওদের কোনো অভিজ্ঞতা নাই, পূর্বাপর কোনো প্রশিক্ষণ নাই, কিন্তু তারা পাচ্ছে। এবং পাচ্ছে না শুধু, কেউ যদি লাইসেন্সবিহীন গাড়ি চালায়
সেটাও এই ছাত্রদের নজরে এসেছে। তারা বলেছে আঙ্কেল লাইসেন্সটা নিয়ে আবার গাড়িতে উঠবেন, এছাড়া উঠবেন না। অর্থাৎ একটা নিয়ম, একটা সিস্টেমের মধ্যে তারা করেছিল। যখন ট্রাফিকটা ফিরে আসলো, আমার মনে হচ্ছে কি যে তারা কি আমাদের উপর প্রতিশোধ নিচ্ছে। আজকে নারায়ণগঞ্জে আমি যখন স্টুডিওতে আসি আপনাদের এখানে, পুরনো কোর্ট থেকে এখানে আসতে আমাকে মানে 45 মিনিট সময় লেগেছে। এমন একটা বিশাল একটা দানব আকারে যানজটের নগরী হয়েছে না। কত মিনিটের রাস্তাটা আপনি 45 মিনিট অতিক্রম করলেন? 4 মিনিটের রাস্তা। যদি সবকিছু ঠিক থাকতো 4 থেকে 5 মিনিটের মধ্যে আমি পৌঁছে যেতাম। এখন প্রশ্ন করতে পারেন যানজটটা কেন হচ্ছে? যানজটটা হচ্ছে যে এখানে কোনো নিয়ন্ত্রণ নাই। আপনি একটা জিনিস খেয়াল করবেন যে নারায়ণগঞ্জ শহরটা কিন্তু একটা 2টা প্রধান রাস্তার উপর নির্ভর করে নারায়ণগঞ্জ শহরটা এটা প্রতিষ্ঠিত, এবং ব্যবসা বাণিজ্য, নাগরিকদের চলাচল, স্কুল কলেজের ছাত্রছাত্রীদের যাওয়া সবকিছু কিন্তু এই শহরটা। কিন্তু শহরটাকে প্রাধান্য দিয়ে অত্যন্ত রহস্যময় কারণে আমি একদিন গাড়ি থামিয়ে মানে রিক্সা থামিয়ে আমি খেয়াল করে দেখলাম যে এটা কিন্তু বিদ্বেষপ্রসূত কথা না, আমার নিজের দেখা, আমার অভিজ্ঞতা। সেটা হচ্ছে বিসিকগামী যে সমস্ত কভার ভ্যানগুলো আছে, সারা দিনই এই বিসিকগামী কভার ভ্যানগুলি চলছে। এদের মধ্যে নিয়ন্ত্রণ যেমন কম, আর আমাদের শহর থেকে বেরিয়ে আসা, আদালত পাড়ায় যাওয়া বা অন্যান্য জায়গায় যাওয়া বা চাষারা যাওয়া, জামতলা যাওয়া, সেখানে আমাদের যদি 15-20-25 মিনিট এই সিগন্যালটা থেমে থাকে, তাহলে কিন্তু 2 নম্বর রেলগেট ছাড়িয়ে যায়। 2 নম্বর রেলগেট ছাড়িয়ে গেলে তখন কিন্তু শহরটা একেবারে অচল হয়ে যায়। এটা কি তাদের মাথায় নাই? আর সবচেয়ে বড় কথা, বর্তমানে পুলিশ সুপার এবং ট্রাফিকের যে কর্মকর্তারা আছে না, আমার মনে হয় তারা অত্যন্ত মানে হাল ছেড়ে চুপ করে বসে আছে। আমার কাছে মনে হয়, আমি রিকোয়েস্ট করছি না কাউকে, আমার কাছে মনে হচ্ছে যে তাদের একটু অ্যাক্টিভ হওয়া উচিত। তার প্রমাণ হচ্ছে দুর্গাপূজা গেল, 5 দিন আপনি দেখবেন শহর কোনো যানজট ছিল না। দুর্গাপুজো উপলক্ষে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে। শহরটা অচল হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু একবারের জন্য কিন্তু শহরে কোনো যানজট ছিল না। সবাই শান্তিপূর্ণভাবে বিভিন্ন মণ্ডপে যেতে পেরেছে দর্শনার্থীরা। না, শহর অনেক কোলাহলপূর্ণ ছিল, কিন্তু শহরে যানজট ছিল না। তাহলে ওই সময় যদি যানজট না থাকে, আজকে যানজট কেমন করে থাকবে? এই যানজট থেকে আমাদের মুক্তি অবশ্যম্ভাবী পেতেই হবে। প্রয়োজনে যে কর্মকর্তারা কাজ করবে না নারায়ণগঞ্জে, তাদেরকে বিদায় করে দেওয়ার ব্যবস্থা সরকার নিক। এখানে বসে বসে একটা জিনিস খেয়াল করবেন, সবকিছুতেই একটা রাজনৈতিক নিয়ম, এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন করা দরকার। যে দৃষ্টিভঙ্গির পরিবর্তনের জন্য কিন্তু আজকে এত বড় একটা পরিবর্তন আসছে, কিন্তু আমরা কিন্তু তা পাচ্ছি না। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা প্রাচীন সভ্যতা থেকে আমরা নারায়ণগঞ্জ শহরকে একটা ইতিহাসমূলক একটা জায়গা দেখি, মানুষের মুখে মুখে প্রাচ্যের ড্যান্ডি হিসেবে নারায়ণগঞ্জের বিভিন্ন ব্যবসা কেন্দ্রবিন্দু, নদীমাতৃক বাংলাদেশের একটা বন্দর নগরী একটা এলাকা, এবং এই যে বিষয়গুলো আছে, এই যে পুরনো যে কালচারটা আছে, এই নতুন কালচারের সাথে এটা কতটুকু সংমিশ্রণ না আপনারা দেখতে পারেন? এটা তো নারায়ণগঞ্জ বলতে চোখের সামনে ভেসে ওঠে জাতীয় অর্থনীতি। কারণ চিটাগংয়ের পরে আমরা নারায়ণগঞ্জবাসী বাংলাদেশ সরকারকে বেশি রাজস্ব দিই, দ্বিতীয় হাইস্ট রাজস্ব আমরা প্রদান করি। সেই তুলনায় আমাদের কোনো গ্রেডেশন নাই। আমাদের জেলা, এই জেলা কিন্তু প্রথম শ্রেণীর জেলা না। আমাদের কোনো শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে আমরা অবিচারের বৈষম্যের শিকার। তারপরে আপনি খেয়াল করে দেখবেন যে দীর্ঘদিন যাবৎ শীতলক্ষা নদী আমাদের সেই যমুনা সেতুর মতো, হ্যাঁ, বাংলাদেশটাকে 2টা ভাগ করে ফেলছিল। আজকে নারায়ণগঞ্জকে, বন্দরকে 2টা ভাগ করে দিচ্ছে। একটা সেতু হয়েছে অপ্রয়োজনীয় সেতু। সেটা অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিতে হতে পারে যে খুলনাগামী
চিটাগাংগামী এরা এই সেতুটা ইউজ করবে, কিন্তু সিটি কর্পোরেশন যে উদ্যোগটা নিয়েছে, তো ওই সময় একটা সরকার এক লেখে পাশও করেছে। আমার মনে হয় ফার্স্ট প্রায়োরিটি দিয়ে আমাদের এখানে এই 5 নম্বর ঘাটে আমাদের যে বন্দর খেয়াঘাট, সেই খেয়াঘাটে আপনি শুধু খেয়াল করবেন সকালবেলা যদি দেখেন প্রচুর লক্ষ লক্ষ মানুষ পার হচ্ছে, আর এখন আপনি যান লক্ষ লক্ষ মানুষ যার যার নিবাস বাড়ি ঘরে ফিরছে। এই অবস্থা, এটা একটা অবস্থা। তারপরে এখানে গার্মেন্টস, নিট গার্মেন্টস এখন একসময় ছিল হুঁশিয়ারি অনেক মানে ছিল, ভালো ছিল, এখন নিট পল্লী। বাংলাদেশের নিট গার্মেন্টস এর প্রধান কার্যালয় বিকেএমএ কার্যালয় কিন্তু নারায়ণগঞ্জে, এবং তারাই কিন্তু সারা নারায়ণগঞ্জের অর্থনীতি চালিকা শক্তি এই মুহূর্তে। সেইখানে আজকে বৈষম্যটা আমরা কোথায় পাচ্ছি উন্নয়নের ক্ষেত্রে? আমরা নাকি রাজুক মুক্ত। আমি অবাক হয়ে যাই। রাজুক যে সর্বনাশা খেলা খেলতে নারায়ণগঞ্জে এসেছিল, এখনো আছে, তারা তাদের আমাদের সম্পত্তি যেগুলি রিকুইজিশন করেছে, আইনের কথা আছে যে যেগুলো রিকুইজিশন করা হয়েছে ওইগুলি যদি কাজে না লাগে তার মালিককে ফেরত দিতে হবে। সেটা না দিয়ে রাজুক প্লট বানিয়ে শত কোটি টাকা রাজুক নিয়ে গেছে, কিন্তু রাস্তার জন্য 1 টাকার কাজ, উন্নয়নের জন্য নারায়ণগঞ্জের 1 টাকার কাজ রাজুক আজকে পর্যন্ত করার নাই। আমরা বলি রাজুক মুক্ত, যেটা আমরা নারায়ণগঞ্জ চাই। নারায়ণগঞ্জের জন্য আমরা একটা নারায়ণগঞ্জ উন্নয়ন, যে রাজুকের মতো রাজুক যেটা আছে, আমরা এরকম রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের মতো আমরা নারায়ণগঞ্জের উন্নয়ন কর্তৃপক্ষ চাই। গাজীপুরে যেটা হয়েছে আরেকটা সবচেয়ে আমরা বৈষম্যের শিকার হচ্ছি, যে আমরা কিন্তু এখানে সিটি কর্পোরেশন হয়েছে, সেই পুরনো ধাঁচের পুরনো আমলের অবস্থা। এখানে থানার প্রয়োজন বেশি, জালকুড়ি থেকে থানা, শিবপুরগিরি থেকে থানা, 2টা থানা হওয়ার কথা ছিল, সেটা থেমে গেছে লালখালির দূরত্বে। অর্থাৎ নারায়ণগঞ্জের দিকে তাকাইলে আমরা বলবো আজকে সরকার প্রধান এবং উপদেষ্টা মন্ডলী এবং সরকারকে যে আমরা অবহেলিত, আমাদের ন্যায্য পাওনাটা দয়া করে আমাদের দেন। আমাদের নারায়ণগঞ্জকে নিয়ে একটা পরিকল্পনা করে নারায়ণগঞ্জকে কিভাবে সুন্দর করা যায় সেদিকে কাজ করতে হবে। আপনাদের আর হকারের কথা বলছি, যে অত্যন্ত দুঃখজনক ঘটনা যে এই হকারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে সহিংসতা হয়েছে, মেয়রকে হত্যার প্রচেষ্টা হয়েছে। সে আক্রমণের শিকার আমাদের মানুষ ইসলামী তৎকালীন সাধারণ সৈফুদ্দিন শফিক, তার মাথায় এখন যে দাগ আছে, এই দাগ কোনোদিন মুছে যাবে না। আমি নিজে আহত হয়েছিলাম। তো সেইখানে হকারদের, আপনি ঠিক আছে রাস্তার মধ্যে যানজট আছে, আপনি হেঁটে যাবেন, সে অবস্থা নেই। ফুটপাত দখল, মা বোনেরা সকালবেলা স্কুলে যাবে, সে অবস্থা নাই। ফুটপাত শুধু দখল না, রাজপথ দখল হয়ে গেছে, রাজপথ দখল, ফুটপাত দখল, এখানে কোনো কিছু বাকি নেই। এখন এই যে দখল দেয়, তারপরে আপনি বিদ্যুতের কথা বলেন, সন্ধ্যার সময় এই যে বিদ্যুৎটা জ্বলে, এই বিদ্যুৎটা কোথেকে জ্বলে? কারা এই বেনিফিশিয়ারি গ্রুপ, তাদের বেলায় কোনো ব্যবস্থা নেওয়া হয় না। অর্থাৎ নারায়ণগঞ্জের প্রশাসন একটা ব্যর্থ প্রশাসন। নারায়ণগঞ্জের এই প্রশাসনকে দিয়ে আমরা ভালো কিছু আপনি দেখেন, ব্যর্থ এই জন্য বলছি, আপনি যানবাহনের কথা বলেন, মেয়াদোত্তীর্ণ যানবাহন, একজন ডিসি আসছিলেন, উনি বললেন যে সেই স্টেডিয়ামে ড্যাম্পিং গ্রাউন্ডে সব মাদুরের গাড়ি নিক্ষেপ করবেন। তারপরে দেখলাম যে নিক্ষেপ তো হলো না, তাহলে আরো চালুই হবে। অর্থাৎ কোথায় রেলের ব্যবস্থা দেখেন, রেলের বগি আমরা বাড়াতে বলি, কিন্তু রেলের বগি কমে যায়। রেলের বগিটা যদি বাড়ে, ঘন্টা ঘন্টা যদি আমরা রেলটা মানে পেতাম, তাহলে বাসের উপর চাপটা কম কমে যেত। কিন্তু মাফিয়া একটা চক্র বাসের, তারা রেলটাকে চলতে দিচ্ছে না, প্রশাসন নথি স্বীকার করছে। সবকিছুর মূলে প্রশাসন কি বেনিফিশিয়ারি, যে তাদের কথায় উঠতে হবে, তাদের কথা বসতে হবে, তারা নারায়ণগঞ্জের কথা চিন্তা করবে না। বিআরটিএ একটা কি বলবো, এটাকে এটা অপদার্থ সংগঠন। এই বিআরটিএ এখানে আপনার দেখবেন লাইসেন্সবিহীন ড্রাইভার চলছে, মেয়াদ উত্তীর্ণ গাড়ি চলছে, তারপরে মানে যে গাড়ির কোনো অস্তিত্ব থাকার কথা না, ডাম্পিং পয়েন্টে চলে যাওয়া উচিত না, সেই গাড়ি চলছে। এবং যে নমিতার কথা বলছি, নমিতার
মমিতা আমরা আলটিমেটাম দিয়েছিলাম মমিতার ব্যাপারে। মমিতা যে সমস্ত কাগজপত্র দেখেছি সেখানে কি লেখা আছে জানেন? সেখানে লেখা আছে চাষারার ভিতরে ঢোকার তাদের কোনো পারমিশন নাই। তাহলে সে যেখানে পারমিশনটা আছে সেই কাগজটা দেখে সেখানে যাক। মমিতা মেট্রো সিনেমা হল থেকে অনবরত চলছে। এর সাথে সাথে তার সাথে পাল্লা দিয়ে আরো কয়েকটা চলছে, এই আপনার সাইনবোর্ড পর্যন্ত। কেন এগুলি চলবে? তারপরে ছিল শীতলের কোনো অনুমোদন ছিল না। আচ্ছা, শীতলের জায়গায় কোথায় গ্রিন, কোথায় হলুদ, সবুজ, এগুলি সে দখল করে বসে আছে। অব্যবস্থাপনা। আমরা তো এখন শুধু অভিযোগপত্রগুলো শুনলাম, উন্নয়ন দিক থেকে আমরা জানতে চাই আমরা কেমন দৃষ্টিভঙ্গি হলে নারায়ণগঞ্জবাসী মানে খুশি হবে। আমরা তো স্বপ্ন দেখি জি এই নারায়ণগঞ্জ প্রাচীন ডান্ডি, জি এই নারায়ণগঞ্জ শিল্প নগরী, কেমন আমরা এই নারায়ণগঞ্জ বন্দর নগরী, এই নারায়ণগঞ্জ পর্যটন নগরী, জি সবকিছু মিলিয়ে একটা অপরূপ নারায়ণগঞ্জ আমরা চাই। নারায়ণগঞ্জের যে একসময় ইবনে বতুতা আমাদের এই শীতলক্ষা নদী সফর করতে গিয়ে তখন শীতলক্ষা নদীকে বলে শীতলক্ষা নদীর পানি এত মিষ্টি ছিল, সে তার লেখায় প্রশংসা করে গেছে। আজকে শীতলক্ষার পানির দিকে তাকানো ভয় লাগে, বিভৎস একটা পানি বসে আছে। আজকে যে গার্মেন্টস শিল্পের ইটিপি না থাকার কারণে আজকে সমস্ত কেমিক্যাল গুলো দূষিত করে ফেলছে শীতলক্ষাকে। আপনি আসার কথা আমাদের কি শোনাবো? যেদিকে তাকাই সেদিকেই, ওদিকে কিশোর গ্যাং, ওদিকে সন্ত্রাসী, ওদিকে মাদক ব্যবসায়ী, ওদিকে যানবাহন মেয়াদোত্তীর্ণ, ওদিকে আমার ব্রিজ নাই, ওই চলাচলের ওইখানে হকার মানে বাধা সৃষ্টি করে আছে, ওখানে আপনার ফুটপাত চলার কোনো রাস্তা নাই। আপনার কি আসার কথা আপনাকে শোনাবো? আমি একজন সুশীল ব্যক্তি হিসাবে আমরা সমগ্র বাংলাদেশের আরো যারা সুশীল ব্যক্তিত্ব আছে তাদের কাছে একটা আবেদন করেন দেখি যে আমরা এরকম একটা নারায়ণগঞ্জ চাই সরকারের কাছে, সবার পক্ষে। আমরা তো আবেদন করে যাচ্ছি। দেখেন, হকারের বিরুদ্ধে আমরা মাঠে রাস্তায় নেমেছি, কিন্তু গডফাদারের জন্য আমরা পারি নাই। একটা হকার একটা চৌকি বসাতে প্রতিদিন যে টাকা দেয় তাতে করে হিসাব করে দেখা গেছে যে মাসে 50 লক্ষ টাকার উপরে ইনকাম আছে যার। সে কেমন করে এই হকারদের বিষয় মানে জলাঞ্জলি দেবে? এটা তো তার তো বেনিফিশিয়ারির জায়গা, বেনিফিটের জায়গা। এবং সুলতান না তো বেনিফিট প্রশাসন পাচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী পাচ্ছে মানে তখন পাচ্ছিল, এখন আমি বলবো না যে তারা পাচ্ছে। কিন্তু রকম সকম দেখে মনে হচ্ছে যে আমাদের নারায়ণগঞ্জটাকে পুনর্গঠন করার জন্য প্রশাসনকে, জনপ্রতিনিধি যারা ভবিষ্যতে আসবে তাদেরকে, এবং যারা এখন রাজনীতি করছে তাদেরকে, সবাইকে মিলে ঐক্যবদ্ধ একটা প্রচেষ্টা চালাতে হবে, প্রচেষ্টা চালাতে হবে। এবং সরকারের কাছে আমাদের দাবি তুলতে হবে, সমন্বিত দাবি, সমন্বিত পরিকল্পনা, যে নারায়ণগঞ্জটাকে আমরা এইভাবে চাই। কিভাবে চাই? সুশৃঙ্খল নারায়ণগঞ্জ চাই, যানজট মুক্ত নারায়ণগঞ্জ চাই, সুন্দর গাড়ি চলাচল করুক। আপনার এক সময় দেখতাম মিনি বাস আসছে, নতুন বাস আসছে, নতুন না, এখন করে কি রঙের প্রলেপ দিয়ে এই মেয়াদীন গাড়িগুলি নতুন করে আবার ঢুকিয়ে দেয় না, তারপর লেখে এসি, ওয়াইফাই সমৃদ্ধ গাড়ি, এই সমস্ত করে মানে বাটপারি করা শুরু করছে। যে এই অবস্থা, এই মাফিয়া চক্রটাকে না ভাঙতে পারলে, আমার একটা কথা যে আমি এর আগে আপনার একটা অনুষ্ঠানে এসেছিলাম, সেখানেও বলেছি, বাস মালিকরা সবচেয়ে বঞ্চিত, নিরীহ বাস মালিকরা। এই বাস মালিকদের উপরে ট্যাক্স বসিয়ে সমিতির নাম করে না বিভিন্ন কিছু লোক বেনিফিশিয়ারি হচ্ছে, এবং কিছু লোক না, সে এখন প্রশাসন থেকে শুরু করে সব জায়গায়। এই সমস্ত সততার সাথে নারায়ণগঞ্জকে গড়ে তুলতে হবে, নারায়ণগঞ্জকে গড়ে তুলতে হবে। সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় না দিয়ে রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে, অন্তত নারায়ণগঞ্জের সুন্দর নারায়ণগঞ্জের জন্য, শান্তিপূর্ণ নারায়ণগঞ্জের জন্য। এখানে দেখা যাচ্ছে যে আপনি এক সময় দেখছি হাট দখল একটা রাজনৈতিক দল করেছে, এখন যদি আবার দেখি আরেকটা দল করার চেষ্টা করে, তাহলে তো আমি তো শঙ্কিত হই যে আমার স্বপ্ন তো বাস্তবায়িত হচ্ছে না।
আমি শঙ্কিত হই, আবার কি নারায়ণগঞ্জে রক্ত ঝরবে, আবার কি নারায়ণগঞ্জে অশান্তি সৃষ্টি হবে, ক্লাস টার্মিনালে হামলা হয়? কেন হামলা? প্রশাসন কি করে? প্রশাসন কি করে? আজকে সমস্ত সেক্টরগুলো, আর স্কুল কলেজগুলোতে তো অবর্ণনীয় ব্যাপার, কিসের ম্যানেজিং কমিটি ক্লাস 9-এ পাস করা, কোন রকম আপনার এমপি সাহেবের একটা ডিউ লেটার নিয়ে সভাপতি হয়ে যায়। তারপরে এই স্কুলগুলো কি অবস্থা, কি হাল নারায়ণগঞ্জে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যেটার সম্মুখীন হই, আমি শিশুদের নিয়ে অনেক কাজ করি, আমি ব্যক্তিগতভাবে যে জিনিসগুলো আমি খুব ফিল করি, একজন অভিভাবক তার ছেলে মেয়েকে নিয়ে ঘোরার কোনো জায়গা নারায়ণগঞ্জের পায় না। আরেকটা জায়গা হচ্ছে যে বয়স্ক লোক যারা আছে তারা কোথাও বসার একটু তাদের জায়গা নেই। কোন এক সময় হয়তো দেখা গেছে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে বসতো, এখন এমন একটা পরিবেশ হয়েছে যেখানে তারা শহীদ মিনার কথা তুললেন। এই শহীদ মিনারটা তো এখন, আমি তো একটা কথা বলতে চাই যে ভাষা আন্দোলনের সৈনিকদের স্মরণে শহীদ মিনার, এই শহীদ মিনার এখন একটা মানে কি বলবো, একটা এটাকে ভাষায় প্রকাশ করার মতো না। আমি আমার ছেলে মেয়ের বিরুদ্ধে কথা বলতে চাই না, তবে শহীদ মিনারটাকে পবিত্র জায়গায় যাতে করে এই যে আপনি বললেন বয়স্ক লোকেরা একটু বসতে পারেন, একটু বসে বিকেলবেলা বসুক। আর এখানে দেখা যায় সকাল থেকেই মহিলা কলেজের, তুলারাম কলেজের ছাত্রছাত্রীরা, গার্মেন্টস শ্রমিকরা, নানা রকমের সকাল থেকেই মহিলা শহীদ মিনারটাকে এমন করে, শহীদ মিনার পবিত্রতা নষ্ট করে। হ্যাঁ, শহীদ মিনারের অবস্থাটা একেবারে, এটা আলোচনার কোনো বিষয়বস্তু না। আর একটা কথা আপনাকে বলি, ঈদগাহ। ঈদগাতে আমরা এই তখন 3 সালে এসএম হারুনুর রশিদ তখন জেলা প্রশাসক, সে ঈদগাহকে সংস্কার করলো, করে ঈদগাহ প্রধান গেটটা না আমাদের নারায়ণগঞ্জের শিবমতি আলমার সাহেব, সে এটাকে মানে স্পন্সর করলো। এই ঈদগাহর সাথে একটা আপনার ঈদ ভাড়া দিল, কি বলে উদ্যান গাছের, কি বলে এটাকে নার্সারি, এই নার্সারি দিল। আমি খবরের পাতার পক্ষ থেকে এরকম ভিডিও একটা বার্তা দিলাম প্রশাসনকে, উঠিয়ে দিল। সেই ঈদগাহ আপনি কালকে দেখবেন ঈদগাহ একটা ওয়াল পড়ে আছে, এবং আশা করা যায় যে 2-3 মাসের মধ্যে ঈদগাহতে কোনো ওয়ালের থাকবে না। অথচ ঈদগাহ ফান্ড আছে, ঈদগাহ কমিটি আছে, এটা করা যায়। আসলে আপনি নারায়ণগঞ্জকে নিয়ে যা বলবেন সব হতাশা ছাড়া কিছু নাই। তারপরেও আশাবাদ ব্যক্ত করতে চাই এইভাবে যে আগামী দিনগুলোতে ভালো মানুষ রাজনীতি করবে, দলের নেতারা নারায়ণগঞ্জকে নিয়ে ভাববে, প্রশাসন ভাববে, এবং এই ভাবনাটা শুধু নারায়ণগঞ্জের ভিতরে না, নাগরিক সমাজ ভাববে, সুশীল সমাজ ভাববে, শিক্ষার্থীরা ভাববে, সবার সম্মিলিত একটা পরিকল্পনা সরকারকে দিতে হবে। তাই আমরা ট্যাক্স বেশি দিই। আপনার কি, আমাদের নারায়ণগঞ্জের একটা বিশাল ঐতিহ্য আছে, এই ঐতিহ্যটাকে আপনি করেন। আপনি দেখেন কেল্লাটা কি অবস্থা, তারপরে যে স্বর্গরাজ্য, এখানে লাশ পাওয়া যায়। সোনাগাঁদা কেল্লাটা এখনো মানে অরক্ষিত অবস্থায় পড়ে আছে। এখন কোথাও কোনো খবরদারি নেই, এই যে খবরদারি নেই, কোনো কাজ নেই। নারায়ণগঞ্জের ব্যাপারে আপনি কেমন নারায়ণ দেখতে চান, এই কথাটা বলি কেমন করে। তারপর আমরা এত কিছুর মধ্যেও আপনার স্বপ্ন দেখতে চাই, আমরা সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা সম্মিলিত কিছু করতে চাই। যে কথাটা আমি বলতে চেয়েছিলাম, শিশুদের নিয়ে ঘোরানো কোনো জায়গা তেমন একটা আমাদের হচ্ছে বিনোদনমূলক কিছু নেই, শিক্ষামূলক কোনো একটা জায়গা নেই। এই জায়গাগুলো আমাদের দরকার। বয়স্ক লোকদের বসার মতো একটা জায়গা নাই, সেই জায়গাগুলো আমাদের দরকার। তারা বাঁচবে কয়দিন? যেমন আমাদের লাস্ট পিরিয়ড যেটা চলতেছে, এটা যদি আমরা অ্যানালাইজ করে, যদি গবেষণা করে, যদি জিনিসটাকে একটু চিন্তা করি, যে যারা স্বাধীনতা যুদ্ধের সময় যারা জীবনকে বিপন্ন করে যুদ্ধ করে দেশের স্বাধীন করেছিল, সে লোকগুলো হয় তার কতদিন বাঁচবে? তারা অনেকেই চলে গেছে। হয়তো 8-10-15 বছর যদি আল্লাহ তাদেরকে সুদীর্ঘ আয়ু রাখে, হয়তো। আপনার সাথে আমার কোনো দ্বিমত নাই। এই যে তাদের শুধু বৃদ্ধ শিশু নয়, আমরা একটা সুন্দর, এই যে বললাম একটা কথা, শান্তিময় নারায়ণগঞ্জ, মানে যেখানে শান্তি পরশ পাওয়া যাবে, যেখানে অশান্তির কোনো বীজ বপন হবে না, এবং নারায়ণগঞ্জকে নিয়ে সারা বাংলাদেশ গর্ব করতে পারে। নারায়ণগঞ্জকে প্রতীক মানে পরিদর্শন করে যেন বলতে পারে
একটা আদর্শ শহর, জি 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 সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। জি আর এই লক্ষ্যে আমাদের অ্যাকচুয়ালি নারায়ণগঞ্জ আপনি যদি দেখেন, প্রথম কাজটা হচ্ছে সন্ত্রাস মুক্ত করা। প্রথম কাজটা হচ্ছে সন্ত্রাস মুক্ত করা, ভালো মানুষকে রাজনীতিতে টেনে আনা, সুযোগ দেওয়াটা। জি এবং যারা রাজনীতি করছে তারা তাদের ভিতরে পরিপূর্ণ সংস্কার হয়ে যাওয়া উচিত, যে আমি নারায়ণগঞ্জের উন্নয়নের বেলায় কোনো কম্প্রোমাইজ করব না। এখন যারা আগামীতে নির্বাচন করে ক্ষমতা আসবে তারা যেন এই এই ম্যান্ডেটটাই নিয়ে আসে যে আমি নারায়ণগঞ্জের উন্নয়ন, নারায়ণগঞ্জের শান্তির জন্য, নারায়ণগঞ্জের আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য নারায়ণগঞ্জের ব্যাপারে আপনার কোনো কম্প্রোমাইজ চলবে না। আমি কোনো রকম আপোষ করব না। আপোষহীন ভাবে সে যেই দলেরই হোক, যেই মতেরই হোক, সন্ত্রাসী হাত দুটো ভেঙে ফেলে নারায়ণগঞ্জকে সন্ত্রাস। আমরা চাই যে আপনাদের মতো সুশীল সমাজ এগিয়ে আসুক, আমরা সুন্দর একটা নারায়ণকে পরিপাটি একটা নারায়ণকে উপস্থাপন করার জন্য হবে ইনশাআল্লাহ। জি আমরা যখন কেউ কথা বলতে সাহস পায় না তখন আমরা বলেছি, আমরা প্রতিবাদ করছি। তখন কিন্তু সরকার ফার্স্ট প্রায়োরিটি দিয়ে টকি হত্যা, সাগর রুনি হত্যা, সাংবাদিক টনি হত্যা, এই সমস্ত হত্যাগুলো মানে তদন্ত শুরু করেছে। আমরা আশাবাদী, এবং এই সমস্ত বিষয়গুলো যদি মানে শাস্তি হয়ে যায় তাহলে কিন্তু সন্ত্রাসীরা একটা সময় হাত গুটিয়ে নেবে। এই যে আপনার একটা অনুষ্ঠান আমি বলেছিলাম যে 7 খুন, 7টা খুন করলো, দোষী সাব্যস্ত হলো, তারপর দেখা গেল এখানে আপনার নিম্ন আদালত তাদেরকে মৃত্যুদণ্ড দিল, হাইকোর্ট তাদের মৃত্যুদণ্ড বহাল রাখলো। এখন আপিল বিভাগ 12 বছর, 13 বছর, 14 বছর। তাহলে আমরা কোথায় যাব? বিচারের বাণী নিবৃতে কাঁধে কবির যে ভাষা, সত্যিকারে আমরা এত কিছু পরও আগামী প্রজন্মের জন্য কিছু একটা রেখে যাওয়ার জন্য, ভালো কিছু রেখে যাওয়ার কোনো সন্দেহ নাই। আমরা স্বপ্ন লালন করি। জি, এবং আমরা একটা শহর চাই। জি, আমরা চাই যেখান থেকে সৃষ্টি করে। আর যে কথাটা বলতে চাইছিলাম যে মুক্তিযুদ্ধের বিষয়গুলো, যে বয়স্ক যারা আছে, শুধু মুক্তিযুদ্ধ বলতে না, কিন্তু আমরা মুক্তিযুদ্ধটা কেন আইডেন্টিটি করলাম একটাই কারণে, তারা বেশি দিন আর হয়তো আমরা পাবো না তাদেরকে, আল্লাহ মাফ করুক। আমরা চাই তারা যাতে মৃত্যুর আগে একটা স্বাভাবিক জীবন মূল্যায়ন উপভোগ করে যেতে পারে এবং সুন্দর একটা নারায়ণগঞ্জ শহর তারা দেখে যেতে পারে, নারায়ণবাসী যারা আছেন। এই জন্য আমরা এনএন টেলিভিশনের পক্ষ থেকে যারা সুশীল সমাজে আছেন তাদের অনেক কিছু করণীয় আছে এখানে। আশা করি আপনারা আবার একটু গর্জে উঠলে এই শহরটা পরিচ্ছন্ন হবে, এই শহরটা সুন্দর একটা শহর হবে, এই শহরটা আগামী প্রজন্মের একটা মাইল ফলক, একটা জায়গা হিসাবে আপনাদের আজীবন স্মরণ করে তারা বুকে লালন করবে। জি, এই জিনিসটা স্বপ্ন আমরা দেখি। আপনি যে সমস্ত কথাগুলি বলেছেন, এরকম যদি আমরা করতে পারতাম এবং করতে পারি তাহলে আমরা অনেক স্বস্তি পাবো। আমরা নারায়ণগঞ্জকে নিয়ে, আমাদের অভিভাবক দিদিকে নিয়ে, যারা 50 ঊর্ধ্বে চলে গেছে, যারা মৃত্যুর তার প্রান্তে চলে গেছে, তাদের জন্য একটা কিছু করতে পারলে এটা তো আমাদের জন্য একটা গর্বের বিষয়। এবং শিশুরা আজকে যদি হাঁটতে পারে, খেলতে পারে, হ্যাঁ, যে একটা পার্ক নারায়ণগঞ্জে হয়েছে, হ্যাঁ, এখানে একটা পার্ক হয়েছে দেবভূমি, সেখানে হাজার হাজার মানুষ যায়। আজকে চিলড্রেন পার্কের সামনে খেলাধুলা আছে, খেলাধুলা করে। তো এই পার্কগুলোকে মহল্লা ভিত্তিক ছোট ছোট পার্ক, আপনি দেখবেন ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, তার সাথে দেখবেন যে মহল্লাতে ছোট ছোট পার্ক আছে, ছোট ছোট রাইডার আছে, যে ছেলে মেয়েরা যখনই সময় পায় তারা তখন এটাকে ইউজ করে। আমাদেরকেও ওইভাবে স্থানীয় যে সংস্থা আছে, সিটি কর্পোরেশনের মতো বা পৌরসভা বা ইউনিয়ন পরিষদ, তাদেরকে এগিয়ে আসতে হবে। আমরা যত নিরাশার কথা বললাম, সেই নিরাশাগুলোকে আমরা ছুঁড়ে শীতলক্ষা ফেলে দিতে চাই। এটা চাই, এবং এটা চেয়ে সবার প্রতি মধ্যে আহ্বান জানাবো যে যেখানে আছেন, রাজনীতিতে আছেন, সামাজিকতা আছেন, শিক্ষাবিদ, আজকে খেলোয়াড় আছেন, স্কাউট আছেন, সকলে মিলে নারায়ণগঞ্জটাকে, সরকার কি করলো সেদিক সে আশা বসে থাকা যাবে না, আমরা কি করলাম সেটা আমাদের একটা মুখ্য বিষয়। কাজে নেমে পড়ার সময়
আমরা কাজে নেমে পড়তে চাই। তবে সরকারকে কথা বলবো যে আমাদের প্রাপ্যটাকে, আমাদের ন্যায্যতাটাকে আমাদেরকে দিতে হবে। তা না হলে আমরা কিন্তু ছাড় দেওয়ার লোক না, নারায়ণগঞ্জবাসী কোনদিন ছাড় দেয় নাই, দিবেও না। তো আজকের সরকারকে, আগামী দিনের সরকারকে আমরা বলবো আমাদের জাতীয় বাজেটে আমরা যে পরিমাণ রাজস্ব দিই সেই পরিমাণ উন্নয়ন আমরা চাই। আপনার কথা আমরা অত্যন্ত আমাদের দর্শক আশা করি মনোযোগ সহকারে নিয়েছেন। তারপরেও আমরা এই শিশু সমাজের মুখের দিকে তাকিয়ে থাকি। আমাদের কাছে সবিনয় একটা আপনাদের অনুরোধ থাকবে, সেটা হচ্ছে যে আগামী প্রজন্ম যেন ছিটকে পড়ে না যায়, আগামী প্রজন্মকে কিভাবে ধরে রাখতে হবে এবং বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদেরকে মৃত্যুর আগে অন্তত আমরা কত সুন্দর একটা নারায়ণগঞ্জ শহর তাদের সচক্ষে দেখিয়ে দিতে পারি। এটা যেন আমরা বাস্তবায়ন করতে চাই। আমরা সবাইকে উদার আহ্বান জানাবো যে আপনারা সবাই এগিয়ে আসেন, আমরা সুন্দর একটা নারায়ণগঞ্জ শহর গড়ে তুলি। আপনাকে আমি আপনাকে আমাদের তো উনি আমাদের একটা ক্লাস করতেছিল, স্কাউটিং একটা উদ্দীপনামূলক একটা ক্লাস। সেখানে একটা কথা বলছিল যে ধরো মনে করো তুমি যে রিক্সায় উঠলে, সেই রিক্সা চলছে এবং তুমি যদি বলো যে গড, বিধাতা আমাকে নিচ্ছে, আর রিক্সা চালক যদি মনে করে আমি বিধাতাকে নিচ্ছি, তাহলে কোনো শান্তি থাকবে না। কথাগুলোর মধ্যে যে একটা দর্শন ফিলোসফি আছে, সেটা কিন্তু বাস্তব। এখন আমার কাছে মনে হয় যারা এই যে হকার বসিয়ে চাঁদা খায় তাদেরকে পরিশুদ্ধ হতে হবে। আমি তাদের প্রতি বিদ্বেষ রাখতে চাই না, পরিশুদ্ধ হতে ভাবতে হবে যে এই চাঁদাটা কাকে খাওয়াচ্ছি, আমার ছেলে মেয়েকে খাওয়াচ্ছি। এটা একটা অবৈধ, এটা একটা অবৈধ ইনকাম। আজকে দেখবেন ডায়াগনস্টিক সেন্টারে যে ডক্টর ফি বেশি নিচ্ছে, একটা রোগী 1,000-2,000 টাকা, আবার কমিশন বাণিজ্য। কমিশন বাণিজ্যের টাকাটা দিকে ডক্টর যে করতেছে পারিবারিক ভাবে, সেটাও তো অবৈধ। অর্থাৎ সর্বদিক থেকে সততার একটা অবস্থান সৃষ্টি করতে হবে যে আমরা অসৎ কাজ করব না। আমরা আমাদের এই জনপদ, আমাদের জন্মভূমি, আমাদের এই দুঃখী নারায়ণগঞ্জকে আমরা সুখী নারায়ণগঞ্জ করব। আরেকটা জিনিস আমি একটু যুক্ত করতে চাচ্ছি, আমরা কেমন নারায়ণগঞ্জ দেখতে চাই, এটার মাঝে আমরা বয়োজ্যেষ্ঠদের মধ্যে তাদের মনে আবেগ অনুভূতিটাকে কেমন দেখতে চাই এই নারায়ণগঞ্জ শহরের যারা বসবাস করে। তা আমি যদি আজকে আপনার ব্যক্তিগতভাবে একটা জিনিস প্রশ্ন করি আমাদের দর্শকের পক্ষ থেকে, যে আমি জানি আপনি ভালো কবিতা আবৃত্তি করেন এবং কবিতাকে খুব ভালো পছন্দ করেন। আমাদের দর্শকদেরকে আজকে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা যদি চলে আসছি, এই শেষ পর্যায়ে আমরা আপনার যে কোনো একটা কবিতা, প্রিয় কবির 4 লাইন বা 6 লাইন যদি আপনার আবৃত্তি করে শোনাতেন আমাদের এই অডিয়েন্স দর্শকদের। আসলে আপনি বলেছেন ঠিকই, তবু চেষ্টা করি। আমি কোনোদিন হতাশ মানুষ, চেষ্টা করি, দোষ নেই। আমি বলবো যে আজকে যারা এই দেশের জন্য হাজার হাজার ছাত্র প্রাণ দিয়েছে, জনতা প্রাণ দিয়েছে, আজকে দেখলাম রিক্সা চালকদের তালিকাও দেখলাম, এবং যেভাবে বিভৎসভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, যেটা আমার মনে হয় যে কোনো মানুষের মা চোখে পানি আসবে, আর যে কোনো মানুষই দুঃখিত হবে আর এই বর্বরতা নিন্দা করবে। ওইটাকে খেয়াল রেখে আমি এটা বলতে চাই, কবি সুকান্তর একটা কবিতার একটা 2টা লাইন আমি আপনাকে আবৃত্তি করে শোনাতে চাই। প্রিয়াকে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘরবাড়ি, সে কথা আমি জীবনে মরণে কখনো কি বলিতে পারি। আদিম হিংস্র মানবিকতায় যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। ধন্যবাদ। শুধু দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আমরা সুন্দর একটা নারায়ণগঞ্জ শহর দেখতে চাই। শিশু সমাজের কাছে আমাদের এই আবেদনটুকু থাকবে, যেন সে শহরে একজন বাবা তার শিশু বাচ্চাকে উন্মুক্তভাবে ছেড়ে দিতে পারে,
একজন বয়োজ্যেষ্ঠ লোক যেন স্বাধীনভাবে পথ চলা করতে, হাঁটাহাঁটি করতে পারে এবং যানজট মুক্ত একটা শহর চাই। সেই সাথে আমরা কখনো হতাশ হব না পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে। একটা কথাই আছে, অসাধারণ মানুষ কখনো অসাধারণ হতে পারে না, সাধারণ মানুষ থেকেই অসাধারণ মানুষ সৃষ্টি হয়। তুমি যদি কখনো তোমার ব্যর্থতার গল্প বলতে হয়, তাহলে তোমার সফলতাকে ছুঁয়ে যেতে হবে। এটাই আমরা বিশ্বাস করি। যার ভিতরে সফলতার স্বপ্ন নেই, তার ব্যর্থতার গল্প কখনো কেউ শুনতে আসে না। যার সফলতা আছে, তার ব্যর্থতার গল্পগুলো মানুষ শুনতে খুব পছন্দ করে। তাই আমরা এই ব্যর্থতার মাঝেও সফলতাকে খুঁজে পেতে চাই, সুন্দর নারায়ণগঞ্জ শহরকে দেখতে চাই। শুধুবিন্দু আজকে এনএন টেলিভিশনের পক্ষ থেকে আমাদের অতিথি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম সাহেবকে এনএন টেলিভিশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শকবৃন্দ, আপনাদেরকেও সেই সাথে সবিনয়ে অনুরোধ করছি, আসুন আমরা যেখানে থাকি না কেন বাংলাদেশের, যার যার এলাকার যে জেলাগুলো আছে, আসুন আমরা সুন্দর করে ঘুরে নিতে স্বপ্ন দেখি এবং এর জন্য আমরা এগিয়ে যাই। ধন্যবাদ। ফ্রেম অনুষ্ঠানের পক্ষ থেকে আবারও যারা দর্শক সারিতে আছেন, আমাদের এই অনুষ্ঠানটি উপভোগ করছেন, তাদেরকে ধন্যবাদ জানাই আমি আজকে অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে কোন এক অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম।